আন্তর্জাতিক সম্পর্কের একটা চিরন্তন নিয়ম আছে। আপনি যদি অন্যের ঘরে আগুন লাগাতে যান, তবে মনে রাখবেন আপনার নিজের ঘরের পেছনের আঙিনাতেও পেট্রোল নিয়ে কেউ একজন দাঁড়িয়ে আছে। আজ আমরা আলোচনা করব কিভাবে বিশ্বমঞ্চে ভারতের কূটনীতি সফট পাওয়ার বা নরম শক্তি বা খোলস ছেড়ে সরাসরি হার্ড পাওয়ার বা কঠোর সামরিক হস্তক্ষেপের পথে হেঁটেছে। আর এসবের সবচেয়ে বড় শিকার হতে যাচ্ছে কে জানেন? মুসলিম বিশ্বে তথাকথিত খলিফা হওয়ার স্বপ্নে বিভোর রিসেপ তায়েব এরদোয়ানের তুরস্ক। দ্য স্টেটমেন্ট পত্রিকায় অবসরপ্রাপ্ত মেজর জেনারেল হার্ষা কাকার একটি চোখ খুলে দেওয়ার মতো কলাম লিখেছেন, যেখানে তিনি দেখিয়েছেন ভারত কিভাবে এখন তুরস্ককে তার নিজের মুদ্রাতেই কড়ায় গণ্ডায় ফেরত দিচ্ছে। ২০২৩ সালের ভূমিকম্পে যে তুরস্ককে ভারত তার সবার আগে বুক পেতে দিয়েছিল বা বাঁচিয়েছিল বুক পেতে, সেই তুরস্ক যখন পাকিস্তানের সাথে হাত মিলিয়ে কাশ্মীরে ভারতের সার্বভৌমত্বে আঘাত করতে আসে, তখন ভারত চুপ করে বসে থাকার পাত্র নয়। আজ আমরা দেখাবো কিভাবে গ্রিস আর সাইপ্রাসকে সাথে নিয়ে তুরস্কের ঘরের পাশে ভারত এখন তার অত্যাধুনিক সমরাস্ত্রের জাল বিছিয়েছে। শেষ পর্যন্ত দেখুন আজ আন্তর্জাতিক এই বেইমানির একটা বিশ্লেষণ বা জবাব কিভাবে দিতে হয় সেটা আমরা তুলে ধরার চেষ্টা করব। আমাদের একটু পিছনের ইতিহাসে যেতে হবে বন্ধুরা। ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসের কথা। এক বিধ্বংসী ভূমিকম্পের কবলে পড়েছিল তুরস্ক এবং সাথে সিরিয়া, যাতে প্রায় ৫২,০০০ মানুষ প্রাণ হারায়। সেই চরম মানবিক সংকটের সময় ভারত কিন্তু শত্রুতা ভুলে প্রথম দিকে দেশগুলোর মধ্যে অন্যতম হিসাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল। ভারত চালু করেছিল অপারেশন দোস্ত। ভারতীয় উদ্ধারকারী দলগুলো ধ্বংসস্তূপ থেকে জীবিতদের উদ্ধার করার জন্য দিনরাত এক করে কাজ করছিল। সেখানে একটি ফিল্ড হাসপাতাল স্থাপন করা হয়েছিল এবং টনকে টন ত্রাণ সামগ্রী পাঠানো হয়েছিল। ভারত আশা করেছিল এই মানবিকতায় হয়তো ভারত তুরস্ক সম্পর্কের বরফ গলবে। তুর্কি রাষ্ট্রদূত তখন ভারতকে ধন্যবাদ জানিয়েছিলেন এবং কিছু সময়ের জন্য এরদোয়ান তার ভারত বিরোধী নিষেধাজ্ঞা বন্ধ করেছিলেন। এমনকি ২০২৩ সালের সেপ্টেম্বরে দিল্লিতে G20 সম্মেলনের ফাঁকে নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করে বাণিজ্য বাড়ানোর বড় কথা বলছিলেন। কিন্তু সাপের স্বভাব কি কখনো বদলায়? তুরস্কের মুসলিম বিশ্বের নেতৃত্বের জন্য সৌদি আরবকে চ্যালেঞ্জ করার নোংরা প্রতিযোগিতায় নেমে পাকিস্তানের আরও ঘনিষ্ঠ হতে শুরু করে। সময়ের সাথে সাথে তাদের আসল রূপ বেরিয়ে এলো। কাশ্মীর নিয়ে তুরস্ক আবার ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক মঞ্চে কথা বলা শুরু করলো এবং পাকিস্তানকে অন্ধ সমর্থন দেওয়া শুরু করলো। তুর্কি মিডিয়া দিনরাত ভারতের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়াতে শুরু থাকলো। সবচেয়ে বড় মোড় ঘুরিয়ে দেওয়ার ঘটনা ঘটলো অপারেশন সিন্দুরের সময়। আজারবাইজানের পাশাপাশি তুরস্ক সরাসরি পাকিস্তানের সামরিক ও কূটনীতিক সমর্থন দিল পাকিস্তানকে এবং পাকিস্তান ভারতের বিরুদ্ধে তুর্কি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করার দুঃসাহস দেখালো। যদিও তাদের কোনো ড্রোনই সফল হয়নি। এই যে পিছন থেকে ছুরি মারা বা এর পরেই ভারত সিদ্ধান্ত নিল আর কোনো নরম নীতি নয়, এবার হবে ডাইরেক্ট অ্যাকশন। পাকিস্তান, তুরস্ক, আজারবাইজানের অক্ষের এই বাড়াবাড়ির পর ভারত প্রথম আঘাতটা হানল অর্থনৈতিক ক্ষেত্রে। ভারত সম্পূর্ণ নীরব থেকে তুরস্ক ও আজারবাইজানকে বয়কট করে চলল। এর ফলাফল কি হলো? তুরস্কের পর্যটনের অন্যতম বৃহত্তর উৎস হলো ভারত। ভারত থেকে পর্যটন যাওয়া নাটকীয়ভাবে হ্রাস পেয়ে গেল। বুকিং বাতিলের হিড়িক পড়ে গেল। কোটি কোটি টাকার ডেস্টিনেশন ওয়েডিং বাতিল হলো। ভারতীয় বিশ্ববিদ্যালয়গুলো তুর্কি সহযোগীদের সাথে সম্পর্ক ছিন্ন করলো এবং ই কমার্স প্ল্যাটফর্মগুলো তুর্কি ব্র্যান্ডগুলোকে লাথি মেরে বের করে দিল। ২০২৪ সালে তুরস্ক এবং আজারবাইজানে ভারতীয় পর্যটকদের ব্যয় ছিল $৪০০ বিলিয়ন, যা এই বয়কটের পর তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। কিন্তু ভারত শুধু অর্থনৈতিক বয়কটেই থেমে থাকেনি। আসল খেলা হলো রণক্ষেত্রে। পাকিস্তান, তুরস্ক, আজারবাইজান অক্ষের প্রধান প্রতিপক্ষ কোনটি? সেটি হলো আর্মেনিয়া। ভারত সরাসরি আর্মেনিয়াকে সামরিক সরঞ্জাম সরবরাহ শুরু করলো। সম্প্রতি ইয়েরেভানে অনুষ্ঠিত তাদের প্রজাতন্ত্র দিবসে প্যারেডে আর্মেনিয়া আজারবাইজানের পাল্টা হিসেবে যে নতুন সামরিক সরঞ্জাম প্রদর্শন করেছে তা দেখে আঙ্কারা আর বাকুর বুক কেঁপে উঠেছে। সেই প্যারেডে কি ছিল জানেন? ছিল ভারতের তৈরি বৈশ্বিক অন্যতম শক্তিশালী পিনাকা মাল্টি ব্যারেল রকেট লঞ্চার, সতী ওয়েপার, লোকিটি রাডার এবং আকাশ এয়ার ডিফেন্স সিস্টেম এবং একাধিক ১১৫ মিলিমিটারের গান। আজারবাইজান বারবার ভারতের কাছে কেঁদে কেঁদে আপত্তি জানিয়েছিল যে আর্মেনিয়াকে অস্ত্র দিও না, কিন্তু ভারত ও ফ্রান্স সেই আপত্তিকে পাত্তাই দেয়নি, সেফ ডাস্টবিনে ছুঁড়ে ফেলেছে। বন্ধুরা,
মেজর জেনারেল হার্ষা কাকার তার কলামে সবচেয়ে দুর্দান্ত যে বিষয়টি উল্লেখ করেছেন তা হলো ভারত এখন তুরস্কের বাড়ির পেছনের আঙিনায় অর্থাৎ ব্যাকইয়ার্ডে এক ধরনের খেলা খেলছে যা আঙ্কারার ঘুম উড়িয়ে দিয়েছে। আপনারা জানেন গ্রিস ও সাইপ্রাসের সাথে তুরস্কের দীর্ঘদিনের ঐতিহাসিক বিরোধ রয়েছে। গ্রিসের সাথে বিরোধটি এজিয়ান সাগর এবং পূর্ব ভূমধ্য সাগরের আঞ্চলিক সীমা জলসীমা এবং আকাশসীমা নিয়ে, যা তুরস্কের তথাকথিত বলু হোমল্যান্ড ডকট্রিন এর উপর ভিত্তি করে তৈরি। আর সাইপ্রাসের সাথে বিরোধটি 1974 সালে তথাকথিত তুরস্কের সাথে সামরিক আগ্রাসনের পর দ্বীপটি বিভাজন হয়। যেটা ছিল, দর্শক আমি আবার একটু বলছি এই কথাটা, যে সাইপ্রাসের সাথে যে বিরোধটি শুরু হয় সেটা হচ্ছে 1974 সালে তুরস্কের সামরিক আগ্রাসনের পর দ্বীপটির বিভাজন নিয়ে, যার ফলে তৈরি হওয়া তুর্কি রিপাবলিক অফ নর্থ সাইপ্রাসকে দুনিয়ার কোনো দেশ চেনে না, কেবল তুরস্ক ছাড়া। এখন ভারত কি করছে? ভারত সরাসরি গ্রিস ও সাইপ্রাস উভয়ের চরম ঘনিষ্ঠ হয়ে উঠেছে। সাইপ্রাসের প্রেসিডেন্ট নিকোলাস ক্রিস্টোলোইডাসের সাম্প্রতিক ভারত সফরের পর দুই দেশে তাদের সম্পর্ককে কৌশলগত অংশীদারিত্বে উন্নীত করেছে। 6টি মেঘা সমঝোতা স্মারক বা এমওইউ স্বাক্ষরিত হয়েছে, যার মধ্যে সবচেয়ে খতরনাক হলো 2026 থেকে 2031 সাল পর্যন্ত 5 বছর প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা রোডম্যাপ। এই রোডম্যাপের মাধ্যমে সাইপ্রাসের কাছে ভারতের তৈরি অস্ত্র বিক্রির পথ তো খুলেই গেল, পাশাপাশি সামুদ্রিক নিরাপত্তা, সাইবার নিরাপত্তা এবং গোয়েন্দা সমন্বয়ের মধ্যে সংবেদনশীল বিষয় যুক্ত হয়েছে। ভারত স্পষ্ট করে দিয়েছে সাইপ্রাস হলো ইউরোপের নিরাপত্তা কাঠামোর ভেতরে ঢোকার জন্য ভারতের প্রথম প্রবেশদ্বার। একইভাবে 2023 সালে আগস্টে গ্রিসের সাথে সম্পর্কের কৌশলগত অংশীদারত্বের রূপ দেওয়া হয়েছে এবং এবছরের ফেব্রুয়ারিতে গ্রিসের প্রতিরক্ষা মন্ত্রী ভারত সফরের মাধ্যমে প্রতিরক্ষা সরঞ্জাম সহ উৎপাদন ও যৌথ রপ্তানির চুক্তি করা হয়েছে। এবং সবচেয়ে বড় জিনিস, আরেকটা জিনিস বন্ধুরা, আঙ্কারার দোরগোড়ায় ভারতীয় সামরিক শক্তির এই উপস্থিতি কিন্তু স্রেফ কথার কথা নয়। গ্রিস ইতিমধ্যেই গুরুগ্রামের ইনফরমেশন ফিউশন সেন্টার ইন্ডিয়ান ওশান রিজিয়ন এর একজন লিয়াজো অফিসার নিয়োগ করেছেন। সাইপ্রাস এবং গ্রিস উভয় দেশই ভারতীয় যুদ্ধজাহাজগুলো নিয়মিত সফর করছে এবং যৌথ মহড়া চালাচ্ছে। সবচেয়ে বড় যে বোমাটা আছে সেটা হচ্ছে সাইপ্রাস এখন ভারতের কাছ থেকে বিশ্ববিখ্যাত ব্রহ্মস সুপারসোনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং নাগাস্ট্রা 1 এবং স্কাই স্ট্রাইকার যেটা মতো কামিকাজ ড্রোন কেনার বিষয়ে তীব্র আগ্রহ প্রকাশ করেছে। এগুলো ভারত থেকে তারা কেনার জন্য এখন আগ্রহ প্রকাশ করেছে সাইপ্রাস। এবং এমন সম্ভাবনা রয়েছে যে সাইপ্রাসের কেনা এই ভারতীয় সমরাস্ত্র গ্রিসের মাটিতেও মোতায়েন করা হতে পারে। পূর্ব ভূমধ্যসাগর অর্থাৎ তুরস্কের ঘরের কাছে ভারত যখন এই ধরনের অত্যাধুনিক সমরাস্ত্রের অন্তর্ভুক্তি ঘটাবে, তখন ওই অঞ্চলের পুরো শক্তির ভারসাম্যটাই বদলে যাবে। সাইপ্রাস হলো তুরস্কের সবচেয়ে বড় ভূরাজনৈতিক দুর্বল জায়গা। সাইপ্রাস পরিবেষ্টিত হয়েছে তুরস্ক, গ্রিস, ইসরায়েল এবং ভূমধ্যসাগরীয় গুরুত্বপূর্ণ জ্বালানির রুট দ্বারা। যেখানে যদি একটি ক্ষেপণাস্ত্রধারী শক্তিশালী সাইপ্রাস দাঁড়িয়ে যায়, তবে ভূমধ্যসাগরের আধিপত্য বিস্তারের তুর্কি পরিকল্পনা চিরতরে কবর হয়ে যাবে। ইসরায়েলের সাথে এরদোয়ানের সম্পর্ক এখন অত্যন্ত নাজুক। এই অবস্থায় সাইপ্রাসের হাতে ভারতীয় ব্রহ্মস মিসাইল আসা মানে হচ্ছে তুরস্কের জন্য এক মরণ ফাঁদ। ভূমধ্যসাগরে ভারতের এই হস্তক্ষেপ তুরস্কের প্রতি একটি অত্যন্ত স্পষ্ট কড়া বার্তা। বার্তাটি হলো, আপনি যদি আপনার প্রতিবেশী অঞ্চলে শান্তি বজায় রাখতে চান, তবে দক্ষিণ এশিয়ার অর্থাৎ ভারতের কাশ্মীর নিয়ে নাক গলানো এবং পাকিস্তানকে উস্কানি দেওয়া অনতিবিলম্বে বন্ধ করুন। আর্মেনিয়াকে অস্ত্র দিয়ে ভারত ইতিমধ্যেই আজারবাইজানের একতরফা দাপট গুড়িয়ে দিয়েছে, আর এখন তুরস্কের পালা। তুরস্ক বর্তমান তীব্র অর্থনৈতিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে এবং তাদের নিরাপত্তাহীনতা দিন দিন বাড়ছে। এই সময় ভারত তার শক্তিশালী সামরিক সরঞ্জাম দিয়ে এক ধরনের শত্রুদের হাতে তুলে দিচ্ছে। তুরস্কের এখানে কিন্তু কিচ্ছু করার নেই। অপারেশন দোস্তে ভারতের দেওয়া সাহায্যের ভুলে তারা যে বিশ্বাসঘাতকতা করেছে, তারপর তাদের কোনো আপত্তির মূল্য দিল্লির কাছে 1 পয়সারও নেই। তুরস্কের অনেকেই ভাবছেন তারা পাকিস্তানকে আরো অস্ত্র দিয়ে ভারতকে কাউন্টার করবে, কিন্তু ওরে মূর্খরা, তুরস্ক কি ফিরতে অস্ত্র দিবে? পাকিস্তান কি অর্থ পরিশোধ করার ক্ষমতা রাখে? তাদের তহবিলের বাটি তো খালি। ভারত এখন তুরস্ককে ব্রহ্মস ক্ষেপণাস্ত্র কেনার জন্য একটি লাইন অফ ক্রেডিট বা ঋণ সহায়তা দেওয়ার কথা ভাবছে। এর চেয়ে বড় থাপ্পড় আর কি হতে পারে? ভারত এখন আর কেবল তার সব পাওয়ার নিয়ে ঘরে বসে থাকবে না বা থাকার দেশ নয়। যেখানেই ভারত বিরোধী অবস্থান দেখা যাবে, ভারত সেখানে সরাসরি ঢুকে আঘাত করবে। দর্শক, আপনারা কি মনে করছেন, ভারত কি সাইপ্রাসে ব্রহ্মস মিসাইল দিয়ে তুরস্কের দম্ভ চূর্ণ করতে পারবে? কমেন্ট বক্সে আপনাদের
মতামতগুলো আমাদেরকে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আজ বিদায় নিচ্ছি এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।